ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। আজ আমরা পড়ব ক্লাস 6 এর পরিবেশ ও বিজ্ঞান। পরিবেশ ও বিজ্ঞানের মধ্যে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো চ্যাপ্টার 3, মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ। এই চ্যাপ্টারটা নিয়েও আমাদের অলরেডি দুটো ভিডিও কমপ্লিট করা হয়ে গেছে। সেই দুটো ভিডিওতে আমরা 51 পেজ অবধি পড়ে নিয়েছি। যারা যারা তোমরা দেখোনি অবশ্যই ডেসক্রিপশনে থাকা প্লেলিস্ট থেকে দেখে নিও, ও আগের দুটো চ্যাপ্টারও যদি তোমাদের প্রয়োজন পড়ে তাহলে সেগুলোও কিন্তু তোমরা ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে। আজ আমরা সলভ করব 51 পেজ থেকে। 1 পেজের চিহ্ন, সংকেত, যোজ্যতা এগুলো আমরা আগের ভিডিওতে পড়েছি। আজ পড়বো বিভিন্ন ধরনের মিশ্রণ এইখানটা। প্রথমে একটু লাইন ওয়াইজ পড়ি, যে যে লাইনগুলো দাগ দেওয়া রয়েছে সেগুলো আমরা অবশ্যই মুখস্থ করব, ঠিক আছে? একাধিক পদার্থ মিশে তৈরি হয় মিশ্র পদার্থ বা মিশ্রণ। দ্রবণও এক ধরনের মিশ্রণ, দ্রবণের মধ্যেও কিন্তু একাধিক পদার্থ মিশে থাকে। জলে যখন চিনি বা নুন গুলে দেওয়া হয় তখন সেখানে চিনির শরবত বা নুন জল তৈরি হয়, তার মানে সেখানে দুটো পদার্থ মিশে রয়েছে, এক হলো জল আর একটা হলো চিনি বা নুন, একটা মিশে রয়েছে। তাহলে এইগুলো হলো এক ধরনের দ্রবণ, ঠিক আছে? দ্রবণ তৈরির সময় যে পদার্থটা গুলে গেল সেটা হলো দ্রাব্য, আর যার মধ্যে গুলে গেল সেটা হলো দ্রাবক। তাহলে যদি আমি চিনির শরবত তৈরি করি তাহলে সেখানে চিনিটা হবে দ্রাব্য আর জলটা হবে দ্রাবক। একইভাবে যদি নুন জল তৈরি করি তাহলে সেখানেও নুনটা হবে দ্রাব্য আর জলটা হবে দ্রাবক, ঠিক আছে? ক্লিয়ার? নেক্সট বলছে, দ্রবণ তৈরি করার সময় শুধু যে তরল দ্রাবকের মধ্যেই কঠিন দ্রাবক মেশানো হয় তা না, দুটো তরল দ্রাবক মিশেও কিন্তু দ্রবণ তৈরি হতে পারে। আবার তরলে গ্যাস মিশেও দ্রবণ তৈরি হতে পারে, যেমন পুকুরের জলে অক্সিজেন গ্যাস দ্রবীভূত হয় বলে মাছ ও অন্যান্য জলজ প্রাণী বেঁচে থাকে। বোঝা গেল কথাটা? তার মানে শুধু যে কঠিন পদার্থের সাথে তরল পদার্থ মিশিয়ে দ্রবণ তৈরি হয় তা না, দুটো আলাদা আলাদা তরল পদার্থ মিশিয়েও কিন্তু দ্রবণ তৈরি হয়। আবার তরল পদার্থের সাথে সেখানে যদি গ্যাসীয় পদার্থ থাকে তাহলেও দ্রবণ তৈরি হবে। একটা ছোট প্রশ্ন আছে, জলে গোলার পর চিনিকে আর দেখা যাচ্ছে না, জলে গোলার পর চিনির দানাগুলো গেল কোথায়? চিনির যে দানাকে দেখতে পাচ্ছিলে সেটা একটা অণু নয়, ওতে লক্ষ লক্ষ চিনির অণু ছিল। মানে একটা আমরা যে চিনির, যেটা খালি চোখে আমরা যেটা দেখতে পাই সেটা কিন্তু চিনির অণু না, খালি চোখে অণু তো দেখাও যায় না, আর পরমাণুর তো মানে প্রশ্নই ওঠে না দেখা যাওয়ার। ওতে লক্ষ লক্ষ চিনির অণু ছিল যাদের খালি চোখে দেখা যায় না, সবাই মিলে জোট বেঁধে যে সমষ্টি তৈরি করেছিল তাকেই আমরা দেখতে পাচ্ছিলাম। এখন জল এসে এই সমষ্টি থেকে চিনির অণুদের আলাদা করে ফেলেছে, চিনির অণুরা এখন জলের অণুদের সঙ্গে মিশে দ্রবণের সর্বত্র ছড়িয়ে পড়েছে। চিনি দ্রবণের মধ্যে চিনি ও জল তাদের নিজের ধর্ম বজায় রেখে শুধু মিশ্রিত অবস্থায় দ্রবণের মধ্যে আছে। দ্রাব্য যদি রঙিন হয় তাহলে জলীয় দ্রবণও রঙিন হবে। আচ্ছা, ঠিক আছে, দেখো, চিনি যখন জলের মধ্যে মিশে যাচ্ছে তখন তার মধ্যে চিনি আর জল দুটো ধর্মই কিন্তু বজায় থাকছে। আমরা কিন্তু ওই জলটা যখন শুধু খাচ্ছি তখন যে টেস্ট, আর তার সাথে চিনি মিশিয়ে দ্রবণ তৈরি করে যে টেস্ট, দুটোর মধ্যে পার্থক্য পাবো। কেন পাবো না? তার মধ্যে চিনিটা মেশানো আছে। ওই দ্রবণটা যখন তৈরি হচ্ছে তার মধ্যে চিনি তার নিজস্ব ধর্মটা, তার নিজস্ব যে বৈশিষ্ট্য সেগুলো বজায় থাকছে বলেই জলটাও কিন্তু মিষ্টি হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই লাইনটার মানেটা এটাই দাঁড়ায়। আচ্ছা, এখান থেকে আর আপাতত পড়ার কিছু নেই। আর এখানে রয়েছে পরিশ্রাবণ কাকে বলে। আজকের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি প্রশ্ন উত্তর আলোচনা করব, তাই এটা নিয়ে ডিটেলস আর কিছু বলছি না, এই ডেফিনেশন গুলো আমরা পরে পড়বো।
আচ্ছা, এইখানে ছোট করে যে ডেফিনেশনটা রয়েছে, যদি 1 নাম্বার বা হাফ নাম্বারের জন্য থাকে তাহলে তোমরা তখন এই ডেফিনেশনটা কিন্তু লিখতে পারো। ছাঁকনির সাহায্যে তরল ও কঠিনকে আলাদা করার পদ্ধতি হলো ফিল্টার করা বা পরিস্রাবন। বোঝা গেল, এটাতে বোঝানোর মতো কিছু নেই। ফিল্টার করার পরও পাওয়া নিচের তরলটাকে বলে পরিশ্রুত, আর ফিল্টার কাগজের ওপরে পড়ে থাকা কঠিন পদার্থটা হলো অবশেষ। তাহলে দ্রবণে যেমন দুটো জিনিস পেলাম, দ্রাবক আর দ্রাবক, এখানেও তেমন পরিস্রাবনেও দুটো, ওইটাও কিন্তু আরো দুটো আমরা ডেফিনেশন পেলাম, পরিশ্রুত আর অবশেষ। পরিশ্রুত হচ্ছে ফিল্টার কাগজের তলায় যেটা যে তরলটা জমা হচ্ছে সেটা হলো পরিশ্রুত, আর ফিল্টার কাগজের ওপরে যে কঠিনটা পড়ে থাকে, কঠিন পদার্থটা পড়ে থাকে, সেটাকে আমরা বলছি অবশেষ। আমরা এখানে কেলাসন কাকে বলে এটাও আমি ভিডিও শেষে ডিটেলস আলোচনা করব। আচ্ছা, এখানে যে ছোট ছোট পরীক্ষাগুলো রয়েছে সেগুলো তোমরা কিন্তু রিডিং পড়ে নেবে, রিডিং পড়া কিন্তু বাদ দেবে না। প্রত্যেকটা লাইন কিন্তু রিডিংটা অবশ্যই পড়বে। আচ্ছা, দানা দানা চকচকে নুনের দানাকে বলে নুনের কেলাস। দ্রবণ থেকে কঠিন পদার্থে কেলাস তৈরির পদ্ধতিকে বলা হয় কেলাসন। এই লাইনটা মুখস্থ করবে, দ্রবণ থেকে কঠিন পদার্থের কেলাস তৈরির পদ্ধতিকে বলা হয় কেলাসন। ঠিক আছে, এই পদ্ধতিতে কোনো কোনো পদার্থের দ্রবণ থেকে কঠিন দ্রাবককে পৃথক করা হয়। যে পদার্থটা মেশানো হচ্ছে, সেই ধরো জলের কোনো তরল পদার্থের মধ্যে আমরা যে পদার্থটা মিশিয়ে দ্রবণ তৈরি করছি, সেই দ্রবণ থেকে ওই মেশানো পদার্থটাকে আলাদা করার যে পদ্ধতি, সেটাকে আমরা বলছি কেলাসন। ঠিক আছে, এবার চলে যাব আমরা প্রশ্ন উত্তরের শুরুতে আমরা যে সংজ্ঞাটা ভালো করে মুখস্থ করব সেটা হলো কঠিন পদার্থ কাকে বলে আর কঠিন পদার্থের বৈশিষ্ট্য কি। এই প্রশ্নটা আমাদের অবশ্যই মুখস্থ করে রাখতে হবে। এটা দেখো স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছি, স্ক্রিনটা পজ করে এই জায়গাগুলো কিন্তু মুখস্থ করে নেবে। ঠিক আছে, যে কঠিন পদার্থ বলতে কাকে বলে, এক্সাক্ট ডেফিনেশন। হ্যাঁ, আর বৈশিষ্ট্যের মধ্যে বলছে কঠিন পদার্থ নির্দিষ্ট একটা আকার ও আয়তন থাকে অবশ্যই কঠিন পদার্থ। হ্যাঁ, যে আর কঠিন পদার্থের অণুগুলোর মধ্যবর্তী আকর্ষণ বল খুব বেশি, তাই অণুর মধ্যে ফাঁক অপেক্ষাকৃত কম। এই লাইনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কঠিন পদার্থ তাপ ও তড়িতে সুপরিবাহী হয়, কঠিন পদার্থের ঘনত্ব বেশি হয়। এই ধরনের কিছু বৈশিষ্ট্য রয়েছে, এখানে 6টা বৈশিষ্ট্য লেখা রয়েছে, তোমাদের এর মধ্যে 5টা বৈশিষ্ট্য তো অবশ্যই মুখস্থ করে রাখবে। আচ্ছা, নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে তরল পদার্থ। তরল পদার্থের সংজ্ঞাও একইভাবে মুখস্থ করব এবং তার বৈশিষ্ট্যগুলো মুখস্থ করব। বৈশিষ্ট্য, ঠিক আছে, তো কঠিন, তরল আর গ্যাস, এই তিনটের বৈশিষ্ট্য অবশ্যই আমাদের মুখস্থ করতে হবে, এবং এদের যে পার্থক্যটা, কঠিন তরল গ্যাসের যে পার্থক্যটা, সেটাও কিন্তু পরীক্ষার জন্য ভীষণই ইম্পর্টেন্ট। আচ্ছা, তরল পদার্থের মধ্যে 2 নম্বর পয়েন্টটা অবশ্যই মুখস্থ রাখবো, যে তরল পদার্থের অণুগুলোর মধ্যে কঠিন পদার্থের অণুগুলোর মধ্যে যতটা আকর্ষণ বল তার থেকে কম, কিন্তু গ্যাসীয় পদার্থের থেকে বেশি হয়ে থাকে। ঠিক আছে, আর তরল পদার্থের ঘনত্ব কিন্তু কঠিন পদার্থ অপেক্ষা কম হয়, কিন্তু গ্যাসীয় পদার্থ অপেক্ষা বেশি হয়। ঠিক আছে, আর তরল পদার্থের একটা বিশেষ ধর্ম যেটা থাকে সেটা হলো প্রবাহী ধর্ম, অর্থাৎ তরল পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হতে পারে। নেক্সট যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হলো গ্যাসীয় পদার্থ। গ্যাসীয় পদার্থ কাকে বলে, গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য। ঠিক আছে, ভিডিও পজ করে দেখবে। নেক্সট হচ্ছে ধাতু কাকে বলে, ধাতু কাকে বলে ও ধাতুর বৈশিষ্ট্য। ধাতু কাকে বলে এটা মুখস্থ করতে হবে, এবং ধাতুর বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদেরকে মুখস্থ করতে হবে। অনেকগুলো ধাতুর বৈশিষ্ট্য আছে, পজ করে এই জায়গাটা কিন্তু পড়ে নেবে, মুখস্থ করে নেবে, দরকার পড়লে খাতায় তুলেও রাখতে পারো। আচ্ছা, এখানে একটা ছোট্ট শর্ট কোশ্চেন আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। সব থেকে হালকা ধাতু হলো লিথিয়াম, আর সহজে রাসায়নিক বিক্রিয়া করে না সেটা হলো সোনা আর প্লাটিনাম। ঠিক আছে, এই জন্য এগুলো আমরা কিন্তু গয়না হিসাবে ইউজ করতে পারি, এগুলো সহজে রিয়াকশন করে না, তাই নষ্ট হয়ে যায় না, সেই জন্য এগুলো আমরা গয়না হিসাবে বানিয়ে পড়তে পারি। নেক্সট আমরা যে মুখস্থ করব সেটা হলো অধাতু কাকে বলে এবং অধাতুর বৈশিষ্ট্য। স্ক্রিনে দেওয়া রয়েছে, মুখস্থ করবে। আর এখানের এই জেনে রাখা যেটা আছে এটাও মুখস্থ, শর্ট কোশ্চেন আসতে পারে। সব থেকে হালকা অধাতু হলো হাইড্রোজেন, আর সব থেকে ভারী অধাতু হলো আয়োডিন। অধাতুর বৈশিষ্ট্য মুখস্থ করব, যে অধাতুগুলো নমনীয়তা থাকে না, এরা ভঙ্গুর পদার্থ হয়, অধাতু প্রসারণশীল হয়, অধাতু তাপ ও তড়িতের কুপরিবাহী হয়,
আর কি কি বৈশিষ্ট্য আছে? অধাতুগুলো উজ্জ্বল হয় না, অধাতু মাটিতে পড়লে কোনো বিশেষ শব্দ উৎপন্ন করে না। ঠিক আছে, ধাতুর অপোজিট গুলোই আসবে বেশিরভাগ ক্ষেত্রে। অধাতুগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সাধারণত নিম্নমানের হয়ে থাকে, অধাতু সাধারণত নরম হয়। হলো নেক্সট আমরা পড়বো যে পারদের মধ্যে অধাতুর বৈশিষ্ট্য কি। আর 2 নম্বর প্রশ্ন রয়েছে যে লোহা, তামা, অ্যালুমিনিয়াম, পিতল ইত্যাদি কতগুলো সাধারণ ধর্ম আছে, এই ধর্মগুলো কি কি, এই ধর্মের জন্য এদেরকে কি বলা হয়? এই লোহা, তামা, অ্যালুমিনিয়াম, পিতল এদেরকে কি বলা হয়? ধাতু বলা হয়। পারদের মধ্যে অধাতুর বৈশিষ্ট্য কেন হচ্ছে? পারদ কিন্তু ধাতু, পারদ হলো এক ধরনের ধাতু, কিন্তু সাধারণ উষ্ণতায় পারদ তরল অবস্থায় থাকে, সেই জন্য পারদকে আমরা বলে থাকি অধাতু। ঠিক আছে, আর লোহা, তামা, অ্যালুমিনিয়ামের মধ্যে যে ধাতুর বৈশিষ্ট্য পাওয়া যায়, আর জোরালো আওয়াজ হয়, তড়িতে সুপরিবাহী হয়, এবং এগুলোকে হচ্ছে সাধারণ অবস্থায় কি আমরা কঠিন হিসাবে পেয়ে থাকি। এই লোহা, তামা এর উপর আওয়াজ কোনো কোনো সব দিয়ে আওয়াজ করলে ঢং ঢং করে আওয়াজ হয়, এবং এইগুলো হচ্ছে আলোর প্রতিফলনে সক্ষম হয়। ঠিক আছে, এদের সরু খণ্ডকে সহজে বাঁকানো যায়, জোরে আঘাত করলে এটাকে চ্যাপ্টা করা যায়। ঠিক আছে, অর্থাৎ বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো এই লোহা, তামা, অ্যালুমিনিয়াম, পিতল এদের মধ্যে আছে বলে এদেরকে ধাতু বলা হয়। প্রশ্নটা ইম্পর্টেন্ট, সেটা হলো কেটলির হাতলে বেত জড়ানো থাকে কেন? কেটলি কি সে তৈরি হয়? অ্যালুমিনিয়ামে তৈরি হয়, এবং অ্যালুমিনিয়াম কি ধাতু? অ্যালুমিনিয়াম ধাতুটি হলো তাপের সুপরিবাহী, তাই এটাকে উত্তপ্ত করলে কি হয়, পুরো অ্যালুমিনিয়ামটাই উত্তপ্ত হয়ে যাবে, খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো তখন কেটলিটাকে আমি ধরে নামাতে গেলে আমার হাতে তাপ লেগে যাবে, হাত পুড়ে যেতে পারে, সেই জন্য তাপের কুপরিবাহী হাতল তার মধ্যে জড়ানো হয়। কি হয়, তার ওপরে বেত জড়ানো হয়, আর বেত হলো তাপের কুপরিবাহী, তার ভেতর দিয়ে তাপ পরিবহন করতে পারে না, সেই জন্য ওই বেতটাও কিন্তু গরম হয় না, সেই জন্য কেটলির হাতলে আমরা কিন্তু বেত লাগিয়ে থাকি। যে গ্রাফাইট তাপ ও তড়িতে সুপরিবাহী, তবু ধাতু নয় কেন? কেন না, গ্রাফাইটকে যদি আঘাত করি তাহলে কিন্তু কোনো শব্দ তৈরি হয় না, এটাকে পিটিয়ে কোনো পাতে পরিণত করা যায় না বা সরু তারে পরিণত করা যায় না, এবং এটি ভঙ্গুর প্রকৃতির হয়। গ্রাফাইট কোনটা? আমাদের পেন্সিলের শীষ সহজেই ভেঙে যায়, তাই ভঙ্গুর বলা হচ্ছে। তাই গ্রাফাইট তাপ ও তড়িৎকে সুপরিবাহী হওয়া সত্ত্বেও আমরা একে ধাতু না বলে অধাতু বলি। আমরা ভালো করে পড়বো বিশুদ্ধ পদার্থ কাকে বলে এবং তার উদাহরণ। বিশুদ্ধ পদার্থ কাকে বলে, মিশ্র পদার্থ কাকে বলে, এবং তার বৈশিষ্ট্য উদাহরণ তো অবশ্যই দেব, এবং তার সাথে মিশ্র পদার্থের বৈশিষ্ট্যগুলো লিখবো। ঠিক আছে, দেখো স্ক্রিনে এই মুহূর্তে রয়েছে, ভিডিও পজ করবে, লিখে নেবে বা মুখস্থ করে নেবে। নেক্সট পড়তে ইম্পর্টেন্ট আছে মৌলিক পদার্থ কাকে বলে এবং মৌলিক পদার্থের বৈশিষ্ট্যগুলো। দেখতে পাচ্ছি মৌলিক পদার্থের বৈশিষ্ট্য মুখস্থ করবে কাকে বলে, এবং যৌগিক পদার্থের বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট, এটাও মুখস্থ করতে হবে। ভিডিও পজ করে এই জায়গাগুলো মুখস্থ করে নেবে। এই লাইনটা একটু মুখস্থ করে রাখবে। 0 ডিগ্রি উষ্ণতায় জল তরল অবস্থা থেকে কঠিন, এবং 100 ডিগ্রি উষ্ণতায় জল তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় অর্থাৎ বাষ্পে পরিণত হয়। জলে তড়িৎ বিশ্লেষণ করার সময় কি কি সতর্কতা নেওয়া উচিত? জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোডে কি কি গ্যাস পাওয়া যায়? অক্সিজেন গ্যাসের ব্যবহার ও হাইড্রোজেনের ব্যবহার ভীষণ ইম্পর্টেন্ট, মুখস্থ। পরমাণু কাকে বলে, অণু কাকে বলে, মৌলিক অণু, যৌগিক অণু, প্রত্যেকটা ডেফিনেশনই কিন্তু গুরুত্বপূর্ণ, মুখস্থ করবে। এগুলো শর্ট প্রশ্ন রয়েছে। বায়ুকে মিশ্র পদার্থ বলা হয় কেন? ইম্পর্টেন্ট। দুধকে ক্রমশ ফোটে দুধ থেকে কি বেরিয়ে ঘন হয়, এটা আমি চ্যাপ্টারটা যখন পড়িয়েছিলাম তখন আলোচনা করে দিয়েছিলাম। ঠিক আছে, লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশে যে মিশ্র পদার্থ পাওয়া যায় তার মধ্যে লোহার ধর্মের সবচেয়ে উল্লেখযোগ্য পার্থক্য কি? স্ক্রিনে দেওয়া রয়েছে, পড়ে নেবে। যদি কোনো প্রয়োজন পড়ে, যদি বুঝতে অসুবিধে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, জলকে যৌগ বলে কেন? তার সপক্ষে যুক্তি দাও, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, রাতে বড় গাছের নিচে ঘুমানো উচিত নয় কেন? কেন বলতো? কেন হচ্ছে রাত্রিবেলা গাছ হচ্ছে নিজেও শ্বাসকার্য চালায়, অর্থাৎ দিনের বেলা গাছ যখন সালোকসংশ্লেষ করে, সূর্যের উপস্থিতিতে যখন সালোকসংশ্লেষ করে, তখন প্রচুর পরিমাণে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নেয় আর অক্সিজেন ছাড়ে, তার ফলে গাছের তলায় তখন কিন্তু মানুষের কোনো অসুবিধা হওয়ার কথা না। কিন্তু রাত্রিবেলা গাছ কি করে? উল্টো কাজ করে, গাছ তখন নিজের শ্বাসকার্য শ্বাসকার্য চালায়।
কি করে না গাছ কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে আর অক্সিজেন গ্রহণ করে। রাত্রিবেলায় গাছ অক্সিজেনটা গ্রহণ করছে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছে, ফলে গাছের চারপাশে কিন্তু প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড থাকে। তাই ওই সময় রাত্রিবেলা মানুষ যদি গাছের তলায় থাকে তাহলে তার কিন্তু অক্সিজেনের অভাব দেখা দিতে পারে। দেখো সেটা এখানে পরিষ্কার করে লেখা রয়েছে। নেক্সট, কার্বন ডাই অক্সাইড যৌগিক পদার্থ কেন, তার সপক্ষে যুক্তি দাও। তারপরে চলে এলাম চিহ্ন কাকে বলে এবং চিহ্ন লেখার কয়েকটা নিয়ম দেওয়া রয়েছে স্ক্রিনে, ভিডিও পজ করবে। সংকেত কাকে বলে, সংকেত লেখার পদ্ধতি মুখস্থ করতে হবে। সংকেত কাকে বলে, মৌলের পারমাণবিকতা কাকে বলে, উদাহরণ দাও। ইম্পর্টেন্ট প্রশ্ন মুখস্থ করবে। যোজ্যতা কাকে বলে, উদাহরণ দাও। যোজ্যতা কিভাবে নির্ণয় করবে, এগুলো যখন আমি চ্যাপ্টারটা পড়িয়েছিলাম তখন আলোচনা করে দিয়েছিলাম। এখানে ডিটেলস সংজ্ঞাগুলো লেখা রয়েছে, তাই আমি এই জায়গাগুলো দেখিয়ে দিচ্ছি। ভিডিও পজ করবে আর খাতায় লিখবে। জলের সংকেত H2O থেকে কি কি জানা যায়, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। জলের সংকেত OH2 না লিখে H2O লেখা হয় কেন, এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। অ্যামোনিয়ার সংকেত H3N লেখা হয় না কেন, এইটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, আমরা আজকে শুরুতে যেগুলো পড়ছিলাম, পরিস্রাবণ কাকে বলে মুখস্থ করতে হবে। এই যে ডেফিনেশন লেখা রয়েছে এখান থেকে আমরা মুখস্থ করব। পরিস্রাবণ পদ্ধতি কোন ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে, এই যে 2 নম্বর, এটা এই উত্তরটা হবে, ঠিক আছে। আর এই পরীক্ষাটা পারলে পড়ে নিও, না করলেও কোনো অসুবিধে নেই। আমরা পড়বো কেলাস, কেলাস কাকে বলে ও কেলাসন কাকে বলে, উদাহরণ দাও। করে এখানটা পড়ে নেবে। ডেফিনেশন গুলো অবশ্যই কিন্তু মুখস্থ করতে হবে। কি কাজে ব্যবহার করা হয়, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। চৌম্বক পদার্থ কাকে বলে, একটি উদাহরণ দাও। এবং চুম্বকের সাহায্যে কিভাবে পৃথক করা হয়, এটা রিডিং পড়ে নিলেই বুঝতে পারবে। যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট বক্সে জানাবে। হচ্ছে দ্রবণ, মিশ্রণ ও যৌগিক পদার্থ, উত্তরের সপক্ষে যুক্তি দাও, এটাও ইম্পর্টেন্ট। একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, চিনি, বালি, লোহাচুরি মিশ্রণ থেকে উপাদানগুলোকে কিভাবে পৃথক করবে, এটা পড়ে নিলেই ইজি আছে, এগুলো মুখস্থ করে নেবে। সেম এটা নিকেল ও কপারের গুঁড়োর মিশ্রণ থেকে কিভাবে পৃথক করবে। আর নিকেল হচ্ছে চুম্বক দ্বারা আকৃষ্ট হয়, ঠিক আছে। আচ্ছা, এইটা ভীষণ ইম্পর্টেন্ট, জলকে সার্বজনীন দ্রাবক বলা হয় কেন, এটা খুব ভালো করে মুখস্থ করবে, এটা ভীষণই ইম্পর্টেন্ট। কঠিন, তরল, গ্যাসীয় পদার্থের পার্থক্য, ভিডিও পজ করবে আর লিখবে। নেক্সট, ধাতু অধাতুর মধ্যে পার্থক্য, ইম্পর্টেন্ট। আচ্ছা, মৌলিক, যৌগিক, মিশ্র, এই তিনটের পার্থক্য একবারে দেখে নাও। হ্যাঁ, যখন দুটোর বলবে, যে কোনো দুটোর যদি বলে তখন এখান থেকে দুটো করে লিখে দেবে। আর 5টা করে তো অবশ্যই মুখস্থ করবে সব। পরমাণুর পার্থক্য ইম্পর্টেন্ট। আচ্ছা, আর রয়েছে মৌলিক অণু, যৌগিক অণুর পার্থক্য, এটাও পড়ে রাখতে পারো। দ্রাবকের পার্থক্য, এটা মুখস্থ করবে। দ্রাব ও দ্রবণের পার্থক্য, এটাও মুখস্থ করে নেবে। আর একদম লাস্ট রয়েছে পরিস্রাবণ ও কেলাসন, এই দুটোর মধ্যে পার্থক্য, ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট, কিন্তু মুখস্থ করবে অবশ্যই। তাহলে আমাদের চ্যাপ্টার 3টা আজ এখানে কমপ্লিট হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমরা চ্যাপ্টার 4 আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে।